গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটির ক্লাস নাম্বার 12, 12তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা এখানে মিক্সড জিকে প্র্যাকটিস সেট আলোচনা করব। তো আমাদের যে ক্লাস রুটিন আছে জানুয়ারি মাসের সকাল 7:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রয়েছে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ, দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আমাদের। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছো। তো আমাদের যে নিউ ব্যাচ লঞ্চ হয়েছে গত সপ্তাহে, এসএসসি ফাউন্ডেশন 2025-26, গত রবিবার, গত সপ্তাহে নয়, গত রবিবার ব্যাচ লঞ্চ হয়েছে এসএসসি ফাউন্ডেশন। এবং এর মধ্যে তোমরা পাচ্ছ এসএসসি এমটিএস এবং জিডি, এই দুটো পরীক্ষার প্রস্তুতি কিন্তু একটা ব্যাচেই কমপ্লিট হবে। এই ব্যাচ 2025-26 পরীক্ষাকে টার্গেট করে ডিজাইন করা হয়েছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, যদি প্রস্তুতি নিতে চাও আমাদের সঙ্গে, অবশ্যই ব্যাচে জয়েন করো। ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু হচ্ছে, সম্পূর্ণ লাইভ ক্লাস, দীর্ঘ 5 মাস এই টানা ক্লাস চলবে, সোম থেকে শনি। প্রত্যেকটা বিষয় থেকে ক্লাস পাচ্ছ, একদম অধ্যায় ভিত্তিক অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক সমস্ত বিষয়ের ক্লাস তোমরা এই ব্যাচে পাবে। এবং রেলের ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে, আবারও নতুন একটা ফাউন্ডেশন ব্যাচ 2025 সালে লঞ্চ হয়েছে অলরেডি রেলের জন্য, রেলের গ্রুপ ডি এনটিপিসি পরীক্ষার জন্য এই ব্যাচ খুবই এফেক্টিভ হবে। এর আগেও রেলের ব্যাচ ছিল আমাদের, এটা আবার নতুন ব্যাচ। অনেকে যারা চাইছিলেন শুরু থেকে লাইভ ক্লাস করার, তো তাদের জন্য এই ব্যাচ কাজে আসবে। সমস্ত বিষয়ের ক্লাস থাকছে, অর্থাৎ যে সাবজেক্টগুলো রয়েছে রেলে, ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ নেই, জিকে তার মধ্যে প্রচুর বিষয়, সায়েন্স থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো থাকে, কারেন্ট অ্যাফেয়ার্সও এই ব্যাচে প্রত্যেকটা পার্ট খুব সুন্দর করে গুছিয়ে করানো হবে। যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা ব্যাচে জয়েন করবে। এবং আমাদের আরও অনেক ব্যাচ রয়েছে। তো ব্যাচ কোথায় পাচ্ছ? TWS একাডেমি অ্যাপে অ্যাপ ডাউনলোড করো, সেখানে মাই কোর্স অপশনে গেলে তোমরা এই ব্যাচগুলো দেখতে পাবে। ওকে, চলো তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করছি। আজকের আলোচনার প্রথম প্রশ্ন, ভারতে বর্তমানে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? ভারতে বর্তমানে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? 43, 18, 106 নাকি 85? ভারতে বর্তমানে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? উত্তর হবে 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভ অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্র। তো বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতে আছে 18টি। ওয়েস্ট বেঙ্গলে কটি রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ কটি আছে বলতে পারবে? বায়োস্ফিয়ার রিজার্ভ যেটি টোটাল ভারতে 18টি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে একটি। একটি কি বলতো? সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটি 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পায়। সুন্দরবন 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পেয়েছে। ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। নাম কি? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, মনে রাখবে। তো টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ 18টি, এর মধ্যে আবার ইউনেস্কো স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে 12টি। এবং সুন্দরবন কিন্তু ইউনেস্কো স্বীকৃত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, এখানে 43 যেটা আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ভারতে বর্তমানে। ইউনেস্কো একটা সংস্থা আমরা জানি, যার সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে আছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ভারতে রয়েছে 43টি, 43টি। একশো 6টি রয়েছে ন্যাশনাল পার্ক। ভারতে জাতীয় উদ্যান রয়েছে 106টি। আচ্ছা, ভারতে 85টি রয়েছে বর্তমান রামসার সাইট। রামসার সাইট বর্তমানে কটি আছে? 85টি আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণী গোষ্ঠীকে একত্রে কি বলা হয়?
সমস্ত প্রাণী গোষ্ঠীকে একত্রে বলা হবে ফনা। আর উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয়? উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় ফ্লোরা। এটা হচ্ছে সমস্ত উদ্ভিদ গোষ্ঠী একত্রে বলা হয় ফ্লোরা। জলবায়ু দ্বারা প্রভাবিত বাস্তুতন্ত্রগুলোকে আমরা বায়োম বলি। এটা বৃহৎ অঞ্চলকে বোঝায়। আচ্ছা, মৃত্তিকা দূষণকারী একটি ভারী ধাতুর নাম কি? মৃত্তিকা দূষণকারী একটি ভারী ধাতু এখানে কি হবে? সালফেট, কীটনাশক, লোহা, সীসা। তো সালফেট, কীটনাশক এগুলো তো ভারী ধাতু নয়। আর যাই হোক, লোহা এবং সীসার মধ্যে তোমরা যদি দেখো, সীসা এটা দূষণ ঘটায়, অর্থাৎ সীসা এটি ভারী একটি ধাতু যেটা মৃত্তিকা দূষণ করে। সীসা দূষণে কোন রোগ হয়? ডিসলেক্সিয়া রোগ হয়। সীসা দূষণে ডিসলেক্সিয়া রোগ হয়। আতশবাজিতে লেড অক্সাইড ব্যবহার করলে কি হয়? আতশবাজিতে লেড অক্সাইড এটা যদি ব্যবহার করো তাহলে কি হবে? ধোঁয়া হবে, সশব্দে বাজি ফাটে, সাদা উজ্জ্বল হয়, সবুজ রং তৈরি হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সশব্দে বাজি ফাটে। বাজিতে যে আওয়াজ হয় তার কারণ হচ্ছে লেড অক্সাইড থাকে। বলো, রিহান্দ নদী পরিকল্পনা এটি কোন রাজ্যে অবস্থিত? রিহান্দ নদী পরিকল্পনা বলতে হবে এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার। সঠিক উত্তর এখানে কি হবে? উত্তর হবে উত্তরপ্রদেশ। অপশন বি সঠিক উত্তর আছে। উত্তরপ্রদেশ, এখানে রয়েছে রিহান্দ নদী পরিকল্পনা, রিহান্দ নদীতে। আচ্ছা, সিএনজি এর পুরো কথা কি? সিএনজি এর পুরো কথা কি? সিএনজির প্রধান উপাদান কি? এর মধ্যে প্রধান গ্যাস কি থাকে? উত্তর হবে মিথেন। সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। অপশন ডি যারা করেছে উত্তর তোমাদের সঠিক হয়েছে। লোহার ক্ষয় থেকে বাঁচাতে নিম্নলিখিত কোন ধাতু এর উপর লেপন করা হয়? লোহার ক্ষয় থেকে বাঁচাতে, অর্থাৎ লোহায় যাতে মরিচা না পড়ে তার জন্য কিসের প্রলেপ দেওয়া হয়? লোহার উপর টিন, কপার, জিঙ্ক নাকি সীসা? কোশ্চেন নাম্বার 7, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে জিঙ্ক লেপন। লোহার উপর জিঙ্ক লেপন করার পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশন। পঞ্চক পালনের নীতি কে চালু করেন? এটা কোন ধর্মে আছে? এটা রয়েছে শিখ ধর্মে। শিখ ধর্মে একটা পালনের নীতি রয়েছে পঞ্চক, কেশ, কঙ্কতি, কচ্ছ, কারি, কৃপান। 5টি পালনের নীতি রয়েছে, সবগুলো ক দিয়ে শুরু হচ্ছে, যার কারণে একসঙ্গে এটাকে পঞ্চক বলা হয়, যেটি শিখ পুরুষদের মূলত পালনীয় নীতির মধ্যে পড়ে। কেশ মানে চুল দাড়ি রাখা, কঙ্কতি একটা চিরুনি, কড় একটা হাতে বালা থাকে, কৃপান মানে একটা অস্ত্র থাকবে। তো এইগুলো নীতি যে চালু করেছিলেন তিনি হচ্ছেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং তিনি কততম গুরু জানো? তিনি হচ্ছেন 10ম শিখ গুরু। 10ম শিখ গুরু, 10ম তথা তিনি কিন্তু লাস্ট, 10ম তথা শেষ শিখ গুরু। তারপরে আর গুরুপদ ছিল না। 10ম তথা শেষ শিখ গুরু হচ্ছেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং একটা বাহিনী গঠন করেন, তার নাম হচ্ছে খালসা বাহিনী। 1699 সালে তিনি এই বাহিনী গঠন করেন। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়? নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন। সঠিক উত্তর এখানে কি হবে বলো? উদ্ভিদ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় এখানে যে গ্যাসটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে হাইড্রোজেন, H2। এখানে সঠিক উত্তর হয়ে যাবে।
হাইড্রোজেন গ্যাস বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস। সব থেকে হালকা গ্যাস হাইড্রোজেন গ্যাস। ফিউজ তারের উপাদান কি কি বলো? ফিউজ তারে কি কি উপাদান থাকে? ফিউজ তার যেটি বাড়িতে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। বিদ্যুৎ লাইনে কোনো ডিস্টার্ব হলে বাড়ির মধ্যে একটা ফিউজ থাকবে, সেটা কেটে যাবে এবং কোনো রকম দুর্ঘটনা থেকে মানে কি রক্ষা পাওয়া যায়। এই ফিউজ তারে একটা বৈশিষ্ট্য আছে। ফিউজ তার এমন বৈশিষ্ট্য থাকে যার উচ্চ রোধাঙ্ক, রোধটা অনেক বেশি হবে এবং নিম্ন গলনাঙ্ক, খুব দ্রুত গলে যাবে। ওকে, এখানে থাকে টিন এবং সীসা। এখন টিন কতটা থাকে, সীসা কতটা থাকে বলতে পারবে? ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে এখানে টিন থাকবে 25%, টিন অর্থাৎ SN, এটা থাকে 25% প্লাস সীসা যেটাকে আমরা বলছি PB, এটা থাকবে 75%। শতকরা 75% সীসা এবং 25% টিন, এই দুটো মিলিয়ে তৈরি হচ্ছে ফিউজ তার। ঠিক আছে, মহাবিশ্বের কোন মৌলটি সবচেয়ে হালকা? যদিও এটা তোমরা পারবে, বলো কি হবে সঠিক উত্তর? সব থেকে হালকা কি হবে? নাইট্রোজেন, সালফার, হাইড্রোজেন, গ্রাফাইট। পর্যায় সারণী যেটা প্রথম রয়েছে, একটু আগে বললাম সব থেকে হালকা গ্যাস হাইড্রোজেন, তো হাইড্রোজেন সব থেকে হালকা মহাবিশ্বের মধ্যে। ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয় কত খ্রিস্টাব্দে? 1971, 81, 1963, 1985। ন্যাশনাল ওয়েস্টল্যান্ড অর্থাৎ পতিত জমি সংক্রান্ত একটা বোর্ড, ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় ভারতে, সেটি 1985 সালে। উত্তর অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নম্বর 13, সারিস্কা একটি জাতীয় উদ্যান, বলতে হবে এটি কোথায় অবস্থিত? সারিস্কা জাতীয় উদ্যান, যেখানে টাইগার রিজার্ভ আছে, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, রাজস্থান, গুজরাট। সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। সঠিক উত্তর হবে রাজস্থান। দাচিগ্রাম ন্যাশনাল পার্ক কোথায় আছে? জম্মু কাশ্মীরে। জিম করবেট উত্তরাখণ্ড, গুজরাটে গির আছে উল্লেখযোগ্য। ভানসা জাতীয় উদ্যান গুজরাটে। মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত? মোলাস্কা, কর্ডাটা, পরিফেরা, অ্যাম্ফিবিয়া। মানুষ এখানে কোন পর্বের মধ্যে পড়ছে? উত্তর হবে কর্ডাটা। কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত হচ্ছে মানুষ। মোলাস্কার মধ্যে শামুক, ঝিনুক এগুলো আছে। নিম্নের কে ভক্তিবাদের সূচনা করেছিলেন? ভক্তিবাদ, সুফিবাদ। ভারতবর্ষের মধ্যযুগে এই দুটো বিষয়ের প্রভাব কিন্তু পড়েছে অনেক সাধারণ মানুষের ওপর। বিভিন্ন ধর্মীয় গোড়ামি এর মধ্যে ছিল না, ধর্মীয় গোড়ামি থেকে মুক্ত হিন্দু ধর্ম থেকে এসছে ভক্তিবাদ। ভক্তি কথার অর্থ হচ্ছে ভজন। ঠিক আছে, এখানে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করা হয়। তো এই ভক্তিবাদ যার সূচনা করেন প্রধানত, এখানে উত্তর হবে রামানুজ। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশন সি এখানে মার্কিং একটু মিস্টেক আছে, শঙ্করাচার্য রয়েছে, তো এটা উত্তর হবে না। অপশন সি রামানুজ সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা বলো, কোন ভক্তিপাতি সাধকের বক্তব্যগুলি বাণী নামক গ্রন্থে সংকলিত রয়েছে? কোন ভক্তিপাতি সাধকের বক্তব্যগুলি বাণী নামক গ্রন্থে সংরক্ষিত আছে? গুরু অমর দাস, দাদু দয়াল, রামানন্দ, কবির। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হবে দাদু দয়াল, যার বক্তব্যগুলি
বাণী নামক গ্রন্থে সংকলিত রয়েছে? উত্তর কি হবে বলো? কোন সুফি সাধক সিদ্ধ বা নিষ্কলুষ বলে পরিচিত ছিলেন? ফরিদ, সেলিম চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, মোহাম্মদ জিলানি। উত্তর হবে নিজামুদ্দিন আউলিয়া। অপশন সি যারা করেছে উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, শেষ চলম বলো এই বায়োস্ফিয়ার রিজার্ভ নিম্নের কোন রাজ্যে অবস্থিত? শেষ চলম একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। তো ভারতের প্রথম প্রশ্নই ছিল বায়োস্ফিয়ার রিজার্ভ 18টি, তার মধ্যে এটি একটি আছে, শেষ চলম বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটি আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। হিমাচল প্রদেশে রয়েছে কোল্ড ডেজার্ট, কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। তামিলনাড়ু নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ শুধু তামিলনাড়ু নেই, আশেপাশে কর্ণাটক, কেরলের মধ্যেও পড়ছে কিছুটা। ডুমাস ইউ ভারত, এটি একটি ম্যানগ্রোভ অরণ্য, বলতে হবে এটি কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে যেমন রয়েছে সুন্দরবন, সুন্দরবন ভারতের মধ্যে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। ডুমাস ইউ ভারত, এই যে ম্যানগ্রোভ অরণ্যটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া নাকি কর্ণাটক? কোশ্চেন নাম্বার 19, 19 নাম্বার প্রশ্ন। সঠিক উত্তর হবে গুজরাটে অবস্থিত। গুজরাটে 3টি ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, তার মধ্যে এটি একটি। একটা হচ্ছে কচ্ছের রণের ওখানে রয়েছে, আরেকটি রয়েছে খাম্বাত উপসাগরের কাছে। বলো গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন? গুরুমুখী বর্ণমালা, এখানে বলতে হবে কোন শিখ গুরু এই বর্ণমালার প্রবর্তন করেছিলেন? গুরু অমরদাস, গুরু অঙ্গদ, গুরু নানক, গুরু রামদাস। তো শিখদের প্রথম গুরু কে ছিল? গুরু নানক। তিনি মূলত এই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। শিখ কথার অর্থ হচ্ছে শিষ্য, ঠিক আছে? গুরু নানকের শিষ্য যারা ছিল তাদেরকে বলা হতো শিখ। শিখ কথার অর্থ শিষ্য। গুরু নানক ভক্তিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, ভক্তিবাদী একজন নেতা যার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। এই গুরু নানক, তার শিষ্যদের মূলত শিখ বলা হয়। তো দ্বিতীয় গুরু, গুরু অঙ্গদ, গুরু অঙ্গদ হচ্ছে সেকেন্ড শিখ গুরু, দ্বিতীয় শিখ গুরু। তিনি একটা বর্ণমালা প্রচলন করেছিলেন, তার নাম হচ্ছে গুরুমুখী বর্ণমালা। WBCS প্রিলিমসে কিন্তু এসছে কোশ্চেনটি। আচ্ছা, আমাদের বর্তমানে প্রচুর ব্যাচ অ্যাভেলেবেল হয়েছে TWS একাডেমি অ্যাপে, তোমরা অ্যাপ ভিজিট করো। প্রচুর ব্যাচ রয়েছে, রেল, NM, GNM, ফ্ল্যাগশিপ, ডেসক্রিপটিভ, SSC রেল প্র্যাকটিস, ফাউন্ডেশন ব্যাচ, সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল আছে। কোশ্চেন নাম্বার 21, মস্তিষ্ক ম্যালেরিয়া কোনটি ঘটায়? ম্যালেরিয়ার অনেক রকম ভাগ রয়েছে, এটি একটি আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ। ম্যালেরিয়া রোগ মস্তিষ্কে যেটা হয় মস্তিষ্ক ম্যালেরিয়া বলা হয়। তো মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায় কোন আদ্য প্রাণী? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, কোনটি নয়। উত্তর কোনটি হবে? সঠিক উত্তর এখানে কোশ্চেন নাম্বার 21, অপশন বি রাইট অ্যান্সার আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। বলো ভিটামিন B2 এটির নাম কি? রাসায়নিক নাম কি? ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? পাইরোডক্সিন, অ্যাসকর্বিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, উপরের কোনটি নয়। ভিটামিন B2 কে কি নামে জানা যায়? সঠিক উত্তর কি হবে বলো? ভিটামিন B2 যেটাকে আমরা রাইবোফ্লাভিন নামে জানি। পাইরোডক্সিন হচ্ছে ভিটামিন B6, এটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন B6 যেটাকে আমরা জানি
পাইরোডক্সিন। ভিটামিন এ রেটিনল, ভিটামিন বি1 থিয়ামিন, বি2 রাইবোফ্লাভিন, বি3 নিয়াসিন, বি5 প্যান্টোথেনিক অ্যাসিড, বি6 পাইরিডক্সিন, বি7 ফলিক অ্যাসিড, বি7 কি আছে বলো, বায়োটিন, বি9 রয়েছে ফলিক অ্যাসিড, বি12 সায়ানোকোবালামিন, ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল, ভিটামিন ই টিকোফেরল, ভিটামিন কে ফাইলোকুইনন। তো এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, পরীক্ষা আসে, এদের রাসায়নিক নাম, অভাবজনিত রোগ কি, এইগুলো। আবুল ফজল নামটা প্রত্যেকে জানো। আবুল ফজলের নাম আমরা কোথায় পাচ্ছি? যদি বলা হয় আকবরনামা কে রচনা করেছেন? আকবরনামা, আকবরনামা কে রচনা করেছেন? আবুল ফজল। আইনি আকবরী কে রচনা করেছে? আবুল ফজল। তো এই আবুল ফজল তার পিতা একজন সুফি সাধক ছিল। তো বলতে হবে তার পিতার নাম কি, তিনি কোন সুফি সন্তের পুত্র ছিলেন? আবুল ফজল ফৈজি, দুই ভাই, মনে রাখবে, ফৈজি আবুল ফজল, দুই ভাই। তো আবুল ফজল তার লেখা গ্রন্থ আমরা জানি আকবরনামা, আইন আকবরী, মুঘল সম্রাট আকবরের রাজসভায় তারা ছিল। এবং এখানে যে কোশ্চেনটা করা হয়েছে সঠিক উত্তর অপশন এ হবে শেখ মুবারক, তার পিতার নাম ছিল শেখ মুবারক। রসিপেরিঙ্কল এক ধরনের ড্রাগ, এটি দেওয়া হয় কোন রোগের চিকিৎসার জন্য? রসিপেরিঙ্কল ড্রাগ দেওয়া হয় কোন রোগের চিকিৎসার জন্য? ম্যালেরিয়া, ব্লাড ক্যান্সার, হাইপারটেনশন, অ্যানিমিয়া। উত্তর কি হবে? রসিপেরিঙ্কল ড্রাগ দেওয়া হয় ব্লাড ক্যান্সার বা লিউকোমিয়ার জন্য। ব্লাড ক্যান্সার, যেটাকে আমরা লিউকোমিয়া বলি, ডাব্লিউবিসি এর সংখ্যা অধিক হারে বেড়ে গেলে সেটাকে বলা হয় লিউকোমিয়া। অ্যাক্ট 3, এই আইন চালু হয় কত সালে? অ্যাক্ট 3 মূলত কি ছিল? অ্যাক্ট 3 মূলত ছিল এক ধরনের সমাজ সংস্কারমূলক আইন, ম্যারেজ অ্যাক্ট, বিবাহ আইন নামেও পরিচিত। লর্ড নর্থব্রুকের সময় এটা চালু হয় 1872 সালে। এটা হচ্ছে অ্যাক্ট 3, এটা গত দিনে তোমাদের হোমওয়ার্ক ছিল। ঠিক আছে, আজকের হোমওয়ার্ক হচ্ছে এটা, আদি গ্রন্থ কি? এটা তোমাদের আজকের সেটের হোমওয়ার্ক থাকলো। তো আমাদের 26টি কোশ্চেন এখানে এন্ড হচ্ছে। প্রত্যেকে কত পাত্র একটু কমেন্টে জানিও। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, 2025 সাল, এই সালে কিন্তু প্রচুর বিজ্ঞপ্তি আসছে, তোমরা দেখতে পাচ্ছ। রেলের গ্রুপ ডি ভ্যাকান্সি যেটা বাড়ছে, বেড়ে 50,000-এর বেশি হচ্ছে। রেল যেমন গ্রুপ ডি আছে, এনটিপিসির ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে। তো পরীক্ষা কিন্তু 2025 সালে আছে। 2025 সালে পিএসসির প্রচুর এক্সাম আছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, আরও অনেক আছে। ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপির কিন্তু নোটিফিকেশন ও পরীক্ষার ডেট কিন্তু আসবে। তাহলে প্রচুর পরীক্ষা তোমাদের সামনে হাতছানি দিচ্ছে। এখানে তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। তোমার যে টার্গেট রাখো, একটা মূল একটা টার্গেট থাকবে, আমি বারবার এটা বলি, মূল একটা টার্গেট থাকবে, পাশাপাশি তুমি সব পরীক্ষা দেবে যেগুলো তুমি দিতে পারো আর কি। ঠিক আছে, দেখবে হয়ে গেছে একটা। ব্যাস প্রস্তুতি এমনভাবে নাও যেন এই 2025 সাল যেন তুমি খালি হাতে না ফেরো আর কি। পরীক্ষা থেকে কিছু না কিছু পজিটিভ রেজাল্ট তোমাকে নিয়ে আসতেই হবে। সেরকম মানসিকতা নিয়ে প্রথম থেকেই পড়তে থাকো। প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে একটা মিনিমাম ধারণা তোমাদের রাখতে হবে। সে ইতিহাস হোক, ভূগোল হোক, সায়েন্সের লাইফ সায়েন্স হোক, ফিজিক্যাল সায়েন্স হোক, যে কোনো বিষয় থেকে, সংবিধান, অর্থনীতি, এই বিষয়গুলো তোমাকে ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়তে হবে। আমাদের তো ব্যাচ রয়েছে, প্রস্তুতি আমাদের কাছে নিতে পারো।
বা তুমি যেখানে খুশি নিতে পারো, ঠিক আছে। পড়তে তোমাকে হবে, কম্পিটিশন দিনের পর দিন বাড়বে, ওটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তো সেই জায়গায় তোমাকে চান্স পেতে হবে, চান্স কি হবে, ছিনিয়ে নিতে হবে, তাহলে সেই লেভেলে তোমাকে যেতে হবে, ঠিক আছে। তুমি একটা সেট দিলে আজকে 25টা কোশ্চেনে তোমার কত স্কোর আসলো দেখো, কাল কতটা আসছে দেখো, গতকাল কত এসেছিল, অ্যাভারেজ একটা করো, 4টে করে ক্লাস করো। ধরো আমার ক্লাস জিকে থেকে কত পাচ্ছ, আলামিন স্যারের ক্লাস কত পাচ্ছ, ম্যাথমেটিক্স ক্লাস করো, কটা কোশ্চেনে কটা তুমি পারছো, তাহলে তুমি তোমার লেভেলটা বুঝতে পারবে। কোন পরীক্ষা তুমি দিতে যাচ্ছ, টার্গেট কি, রেলের পরীক্ষা, তো রেলের বিগত বছর প্রশ্ন দেখো তোমার কতটা হচ্ছে, একটা সেট প্রয়োজনে পরীক্ষা দাও, তবেই তুমি কিন্তু তোমার লেভেলটা বুঝতে পারবে, ঠিক আছে। টেকনিক্যালি তোমাকে চলতে হবে, ঠিক আছে। অনেক পড়লাম, বিশাল পড়েও অনেকে হয় না, কারণ কিছু কিছু টেকনিক ফল্ট হয়ে যায়, মানে টেকনিক্যাল ফল্ট চলে আসে, বিশাল পড়ে সব কিছু ঘেটে ঘ হয়ে যায়। তোমাকে টেকনিক্যালি পড়তে হবে, বিষয়গুলো বারবার রিভিশনও করতে হবে, ঠিক আছে। তবেই তুমি বুঝতে পারবে তোমার মধ্যে উন্নতি কতটা হচ্ছে। যে জায়গাগুলো এখনও ঘাটতি আছে সেগুলো পূরণ করতে হবে। যারা বিগিনার আছো তারা প্রথম থেকে প্রত্যেকটা সাবজেক্ট পড়ো, ঠিক আছে। ইতিহাস ভালো লাগে না পড়বো না, ভূগোল ভালো লাগে না পড়বো না এই বললে হবে না, অঙ্ক ভালো লাগে না বাদ, ওই করলে দেরি হয়ে যাবে, ঠিক আছে। সবগুলো সাবজেক্ট তোমাকে একটা মিনিমাম ধারণা রাখতেই হবে, ঠিক আছে। এবং অঙ্ক রিজনিং তো তুখড় হতে হবে, বিশেষ করে রেলে, ঠিক আছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো ক্লাস করতে থাকো, ধীরে ধীরে দেখবে তোমাদের ঠিক জায়গায় পৌঁছে যাচ্ছে। আমাদের ফ্রি ক্লাস দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে পাচ্ছ। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নাও এবং TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করো, সেখানে আমরা পেড কোর্স করাচ্ছি, প্রয়োজন হলে জয়েন করতে পারো। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সেশন এখানে এন্ড করলাম। ওকে, টাটা, বাই।